আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্টিগো। ভার্টিগো ভার্টিগো অর্থ হচ্ছে মাথা ঘোরানো বা ঘূর্ণয় রোগ, যেটা ঘুরতে থাকে। ঠিক আছে, ভার্টিগো অর্থ কি? ঘোরা, ঘূর্ণায়মান রোগ। ঠিক আছে, বা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি মাথা ঘোরানো, যে আমার মাথা ঘুরতেছে। ঠিক আছে, ডেফিনেশনটা কি? is the feeling that you or your movement or your environment is moving or spinning. is the feeling that, এটা অনুভূতিটা এরকম, you তুমি, অথবা your environment তোমার পরিবেশ, is moving অর্থাৎ কি? ঘুরতে থাকবে, স্পিন এর মতো, একটা সার্কেলের মতো। ঠিক আছে, একটা গোল সার্কেলের মতো কি এটা ঘুরতে থাকবে। একে কি বলা হয়? ভার্টিগো বা ঘূর্ণময় রোগ। বাবা ওই রুমে বুট আছে না? ওই রুমে বুটে তুমি করো। হ্যাঁ, তাহলে কি ভার্টিগো আমরা বুঝতে পারলাম? ভার্টিগো হচ্ছে কি? মাথা ঘোরানো বা ঘূর্ণমান রোগ। এটার ফিলিংটা হবে এরকম যে আমি অথবা আমার পরিবেশ দুইটা, এক আমি ঘুরতেছি অথবা কি আমার পরিবেশ ঘুরতেছে। এক আমি ঠিক আছি, মানে আমি আমার জায়গায় ঠিক, কিন্তু আমার পরিবেশটা মনে হইতেছে কি ঘুরতেছে, এই একটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশটা ঠিক থাকে, আমি নিজেই ঘুরতেছি। দুইটা পরিবেশ, হ্যাঁ, দুইটা জিনিস হয়। তাহলে কি ডেফিনেশন আমরা বুঝতে পারলাম? ইজ দ্য ফিলিং, এটা আমার অনুভূতি কি আমি অথবা আমার পরিবেশ ঘুরতে থাকবে। এটাই কি ভার্টিগো বা ঘূর্ণমান বা মাথা ঘোরানো। ডেফিনিশনটা আমরা বুঝতে পারলাম? জি স্যার। ভার্টিগো। এবার আসি এর কজ কি, মানে কি কারণে হয় এটা। সেন্ট্রাল কজ অর্থাৎ ব্রেন। সেন্ট্রাল মানে কি? ব্রেন, ব্রেন কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্রতে কি হয়? সিবিডি কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখানে স্ট্রোক আছে। হ্যাঁ, এখানে কি আছে? স্ট্রোক। কোন ব্যক্তি যদি স্ট্রোক করে, ব্রেন, হ্যাঁ, আমাদের যে আমরা যা কিছু দেখি এইগুলা কয়েকটা ইনফরমেশন আমাদের ব্রেনে পাঠায়। এর ভিতরে কান একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের যে নার্ভ আছে সেগুলো একটা গুরুত্বপূর্ণ অংশ। এগুলা কি হয়? ইনফরমেশন পাঠায়। যেমন আমরা সামনের দিকে তাকাইলাম, সামনের দিকে তাকাইলে কি হয়? সামনের একটা অংশের ফটো তুলে আমাদের কি চোখে আসে, সেটা আবার কি ব্রেনে যায়। তখন আমরা বুঝতে পারি যে সামনে আমার একটা দেওয়াল আছে, সামনে গাড়ি আসতেছে, আমার সরতে হবে। ব্রেন কিন্তু ব্রেনকে সিগন্যাল পাঠায় বলেই কিন্তু আমরা এগুলো বুঝতে পারি। কথা বুঝা গেল? তো এই যে আমাদের যে পরিবেশ, চারপাশের পরিবেশ, এগুলার ইনফর্ম পাঠায়। এর ভিতরে কান, নার্ভ, চোখ এগুলা কাজ করে। যখন এগুলাতে প্রবলেম হয় তখন ওই ইনফরমেশনগুলো সঠিক আকারে আসে না। তখন কি হয়? এটা ডিস্টার্ব হয়। যে কোনো ইলেকট্রিকে যদি ডিস্টার্ব হয় তার ফাংশন তো ঠিক থাকে না। তো আমাদের শরীরটাও এরকম, যে কোনো একটা জিনিসে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তার ফাংশনটা ঠিক থাকে না, ঠিক মতো ইনফরমেশন আমাদের ব্রেনে দিতে পারে না। আর ব্রেন না দিতে পারলে সে কালেকশন করতে পারে না, তখন আমাদের মাথাও ওইভাবে ক্যাচ করে না। বুঝাইতে পারছি? সেন্ট্রাল কজ ব্রেন। ব্রেনে কি হয়? যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে তার মাথা ঘোরাইতে পারে। কোনো ব্যক্তি যদি স্ট্রোক করে, কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের কারণে স্ট্রোক করলো অথবা ব্রেন স্ট্রোক করলো, সেক্ষেত্রে কি হয়? এই ঘূর্ণয়মান রোগটা হতে পারে। ঠিক আছে, পেরিফেরাল বিনাইন প্রক্সিমাল পজিশন ভার্টিগো। ব্যক্তিকে মনে হবে সব সময় ঘুরতেছে, এটা আলাদা একটা রোগ। এটা যখন পড়াবো তখন বুঝতে পারবেন। বিনাইন প্রক্সিমাল পজিশনাল ভার্টিগো, এগুলো বিপিভি মিনার ডিজিজ ইজ ডিসঅর্ডার। তারপর ইনার ইয়ার প্রবলেম, আমাদের কানের, ওই যে বললাম কান, চোখ, নার্ভ এগুলা কাজ করে, আমাদের ইনফরমেশন দেয়। যখন এগুলার ফাংশনাল সমস্যা হয়
তখন কিন্তু এই ঘূর্ণায়মান রূপটা হয়। এটা ইনার পার্ট, কানের যে ভিতরের অংশটা আছে, কানের যে ভিতরের অংশ, বাইরের অংশ না, ভিতরের অংশটা ভেস্টিবুলার কাজ করে। যেটা হচ্ছে ইনার অংশ, অর্থাৎ ইনার ইয়ার, অর্থাৎ কানের ভিতরের অংশ যদি প্রবলেম হয়, ফ্লুইড প্রেশার যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি করতে পারে না, ও ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারে না, সেই কারণে কি মাথা ঘোরায়। অর্থাৎ কারো যদি কানের সমস্যা হয় সে কারণেও মাথা ঘোরাইতে পারে। এরপরে হচ্ছে ফলস ভার্টিগো। ভার্টিগো দুই রকমের আছে। ভার্টিগো কয় রকমের আছে? দুই রকম। একটা হচ্ছে ফলস আর একটা হচ্ছে অরিজিনাল। একটা হচ্ছে মিথ্যা মিথ্যা আর একটা কি সত্য। তো ফলস কোনটা কিভাবে বুঝবো? ফলস হচ্ছে যদি কারো হাইপোগ্লাইসেমিয়া হয়। হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? ডায়াবেটিস পড়ানো হয় না? আরবিএস পড়ানো হয়েছে? হ্যাঁ, কারো যদি 3 ডেসিলিটার পার মোল এর নিচে যদি কারো আরবিএস নেমে যায় তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। অর্থাৎ ব্লাড সুগার যদি কারো 3 এর নিচে আসে তাকে কি বলবো? হাইপোগ্লাইসেমিয়া বলবো। এই হাইপোগ্লাইসেমিয়া হইলে মাথা ঘুরাইতে পারে। এটা কিন্তু ফলস ভার্টিগো। অরিজিনাল ভার্টিগো বা ঘূর্ণায়মান রূপ না, এটা কি ফলস ভার্টিগো। অ্যানিমিয়া, কারো যদি রক্ত শূন্যতা হয়, কারো যদি রক্ত শূন্যতা হয়, রক্ত শূন্যতার সংক্ষিপ্ত রূপ কি? কিভাবে বুঝবো? টেস্টে রক্ত কম আছে, হিমোগ্লোবিন, এইচবি, হিমোগ্লোবিন, হ্যাঁ, এটা যদি কারো, এটা মেল ফিমেল আলাদা আছে তো, মেল ফিমেল চিলড্রেন, মেলে যদি 11 এর নিচে কমে আসে, 11 এর নিচে চলে আসে, ফিমেলে যদি 10 এর নিচে চলে আসে এবং চিলড্রেনে যদি 11 এর নিচে চলে আসে, এগুলোকে আমরা অ্যানিমিয়া হিসেবে ধরতে পারি। আরো কম হলে তো আরো ধরবো, কিন্তু স্বাভাবিক অবস্থায় অর্থাৎ এভারেজে যদি 10 এর নিচে চলে আসে, কারো যদি 9 থাকে, সেক্ষেত্রে আমরা কি এভারেজে অ্যানিমিয়া ধরতে পারি। অ্যানিমিয়া কিভাবে বুঝবো? সিবিসি করব। সিবিসি, সিবিসি তে দেখবেন হিমোগ্লোবিন এইচবি লেখা আছে, হ্যাঁ, এই এইচবি যদি কারো 9 এর নিচে চলে আসে তাহলে আমরা তাকে কি বলবো? অ্যানিমিয়া বলবো। বুঝতে পারছি? হাইপোগ্লাইসেমিয়া বুঝতে পারছি। হাইপো আর হাইপার বুঝি আমরা। হাইপো আর হাইপার, উচ্চ উচ্চ রক্তচাপ, উচ্চ ক্ষেত্রে হাইপো মানে কম, হাইপো মানে কম, হাইপো মানে কম, হাইপার বলে না, ও হাইপার অতিরিক্ত, হ্যাঁ, এটা হচ্ছে বেশি। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন গত সপ্তাহে পড়েছি কি আইটিস। আইটিস মানে কি? গত সপ্তাহে পড়াইছি। ক্লাস ওইভাবে করলে কাজ হবে না, ক্লাস পরবর্তীতে যে একটু দেখতে হবে। আইটিস পড়ানো হয়েছে, কি আইটিস বলেন? গত সপ্তাহে তো মনোযোগ দিয়ে ক্লাস করছেন, তো পারেন না কেন? তাহলে আপনি আসেন নাই গত সপ্তাহে? ও আচ্ছা, ঠিক আছে। আইটিস মানে কি? প্রদাহ, ইনফেকশন। ইনফেকশন, মেডিকেলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কোনো কিছু তার সাথে যদি আইটি যুক্ত থাকে তাহলে সেখানে মনে রাখতে হবে কি ইনফেকশন আছে, সেখানে কি প্রদাহ হয়েছে, প্রদাহ হয়েছে, অর্থাৎ সেখানে কি ঘা হয়ে গেছে। কথা বোঝা গেল? যদি কোনো কিছুর সাথে আইটি যুক্ত থাকে, টনসিলাইটিস পড়েন নাই? ক্লাস ছিলেন না? টনসিলাইটিস, আইটিস যুক্ত আছে, তার কারণে কি হয়েছে? টনসিলে প্রদাহ হয়েছে, সেক্ষেত্রে কি টনসিল ইনফেকশন হয়েছে, টনসিলাইটিস তো বলা হয়েছে। তাহলে কি আইটিস থাকলে সেখানে মনে রাখতে হবে কি হয়েছে?
প্রদাহ হয়েছে বা ইনফেকশন হয়েছে। হাইপো ওই রকমই যদি কোনো ক্ষেত্রে থাকে হাইপো, সেক্ষেত্রে বুঝতে হবে কি কম, হাইপার থাকলে বুঝতে হবে বেশি। যেমন কি হাইপার টেনশন মানে কি ব্লাড প্রেশার বেশি, হাইপোটেনশন মানে কি ব্লাড প্রেশার কম। হাইপোগ্লাইসিমিয়া, এই যে হাইপো মানে কি কম, গ্লাইসিমিয়া মানে সুগার, তাহলে কি হবে হাইপোগ্লাইসিমিয়া মানে কি ব্লাড সুগার কম। বুঝতে পারছি? আর কোনো কিছুর সাথে যদি মিয়া যুক্ত থাকে, কি থাকে মিয়া, এম আই এ মিয়া, এম আই এ মিয়া, মিয়া থাকলে সেখানে বুঝতে হবে কি রক্ত আছে। মিয়া থাকলে কি বুঝতে হবে রক্ত আছে। তাহলে হাইপো, হাইপার আর মিয়া আমরা বুঝতে পারলাম। আর কোনো কিছুর সাথে যদি এই যুক্ত থাকে সেখানে মনে করবো কি ব্যথা আছে, যেমন হেডেক, যেমন হেডেক, হ্যাঁ এক এক যুক্ত থাকলে কি বুঝবো ব্যথা আছে, যেমন কি বডি এক, শরীর ব্যথা। হেডেক, হেড মানে কি মাথা, এক মানে ব্যথা, মাথা ব্যথা। এরকম ভাবে বুদ্ধি করে পড়তে হবে, তাহলে কি পড়াগুলা সহজ হবে এবং মনেও থাকবে। ঠিক আছে? তাহলে কি ফলস পেইনে কি হবে, কি কি কারণে হতে পারে হাইপোগ্লাইসেমিয়া, কারণ যদি রক্তের সুগারটা কমে আসে সেক্ষেত্রে ফলস ভার্টিগো হতে পারে। অ্যানিমিয়া, কারণ যদি রক্ত শূন্যতা হয় সে কারণে হতে পারে। হেডেক, কারণ যদি অতিরিক্ত মাত্রায় মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যাদের মাইগ্রেনের সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে তাদের কি এই ঘূর্ণায়মান রোগটা দেখা যেতে পারে। বুঝতে পারছি? এরপরে হচ্ছে এটা তো আমরা বললাম কি ফলস ভার্টিগো, অর্থাৎ মিথ্যা মিথ্যা ভার্টিগো, এটা কিন্তু অরিজিনাল ভার্টিগো না। এবার আমরা পড়বো অরিজিনাল ভার্টিগো, কোনটা সত্যি সত্যি ঘূর্ণায়মান রোগ। কোনটা? পেশেন্ট যদি বলে আমি আর আমার পরিবেশ ঘূর্ণায়মান হচ্ছে, পেশেন্ট একটা হিস্ট্রি দিবে এবং একটা হিস্ট্রি দিয়ে আমরা কনফার্ম হব। পেশেন্ট কি বলবো যে আমি অথবা আমার পরিবেশ ঘূর্ণায়মান হচ্ছে, অর্থাৎ কি দুইটা জিনিস হয়। একবার বললাম দুইটা জিনিস হয়, কি হয়? এক, আমি ঠিক আছি, আমি ঠিক আছি কিন্তু আমার পরিবেশটা ঘুরতেছে, এনভায়রনমেন্ট ভার্টিগো। এটা কি এনভায়রনমেন্ট ভার্টিগো, পরিবেশগত ভার্টিগো। আরেকটা হচ্ছে আমি নিজেই ঘুরতেছি, পরিবেশটা ঠিক আছে। ঠিক আছে? এই দুই প্রকার ভার্টিগো হয়। তাহলে অরিজিনাল ভার্টিগো আমরা একটা হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো যে পেশেন্টকে বলবো কি বলবো, বলেন কি বলবেন, কোনটা হইতেছে, এটা দুইটা হয়, কোনটা হইতেছে যে আপনি ঠিক আছেন আপনার পরিবেশ ঘুরতেছে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ ঘুরতেছে আপনি ঠিক আছেন, কোনটা। ঠিক আছে? যদি পেশেন্ট এইটার কথা বলে, দুটার একটা কথা বলে, তাহলে আমরা একটা জিনিসই বুঝতে পারবো এটা ভার্টিগো। বুঝতে পারছি? তাহলে কি কজগুলো আমরা বুঝতে পারছি এই ভার্টিগো কেন কেন হয়। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কিভাবে একটা রোগী আমরা দেখে বুঝতে পারবো যে এটা ভার্টিগো, এটা তো আমরা শুনে বুঝলাম, এখন কিভাবে দেখে বুঝবো। নাউসিয়া, পেশেন্ট যদি বলে যে আমার বমি বমি ভাব হইতেছে, বমি না বমি বমি ভাব, একটা হচ্ছে বমি হয়ে যাওয়া আর একটা হচ্ছে ভাব হওয়া। নাউসিয়াটা কি বমির ভাব, বমির ভাব। আর ভমিটিং কি বমি হওয়া। তাহলে পেশেন্ট এসে কি বলবে, আমার বমির ভাব হইতেছে অথবা বমি হয়ে গেছে, এর সাথে কি আছে মাথা যন্ত্রণা, হেডেক থাকবে। এরপরে হচ্ছে ইমব্যালেন্স, মনে হবে কি তার কোনো ব্যালেন্স নাই, সে কি পড়ে যাবে। ওই যে বললাম চোখ, ব্রেন, কান এগুলা কি করে আমাদের ইনফরমেশন দেয়, ব্রেনকে কি করে ইনফরমেশন দেয় যে আশেপাশে, যেমন আমি যদি একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি সেক্ষেত্রে কি সে আশেপাশে সব ইনফরমেশন ক্যামেরায় চলে আসে, তখন সেটা ভিউ করলে আমরা দেখতে পাই। তো আমাদের চোখটাও ঠিক একই সিস্টেম,
আমরা সর্বপ্রথম একটা জিনিস যখন দেখি তার ছবি ক্যাপচার করি, ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, তো আমরা ছবিটা ওই রকম ভাবে, চোখের কাজ কি ছবিটা তোলা। ছবি তোলা মানে এই না যে কাজ হয়ে গেছে, ওই ছবিটা কি করে সে প্রসেস করে ব্রেনে দেয়। ব্রেনে দিয়ে তখন আমরা কি একটা ভিউ দেখতে পাই, যে সামনে আমার দেওয়াল আছে, সামনে গাড়ি আসতেছে, এবং ভিউ অনুযায়ী আমরা পরবর্তী ডিসিশনও ব্রেন নাই। যেমন গাড়ি আসতেছে, আমার কি করতে হবে, সে দেখলো যে গাড়ি আসতেছে, চোখ তারকে ব্রেনে সিগন্যাল পাঠাইলো, তখন কি করতে হবে, তখন ব্রেন আবার নিজে নিজে সিদ্ধান্ত নিবে এখন তোমার বডিটাকে সরাও। তখন কি বডিকে আদার দিবে, সে কি করবে, তুমি সরে যাও, না হয় গাড়ি তোমার কি উপর দিয়ে চলে যাবে। তো এভাবে ব্রেনগুলো কাজ করে। এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির চোখ, ব্রেন, হার্ট, তারপর হচ্ছে এই নার্ভ, এগুলা যদি কোনো ডিস্টার্ব হয়, তখন কি হয়, এই যে প্রসেসিংগুলা, সেই প্রসেসিংগুলা ঠিক মতো ব্রেনে পাঠাইতে পারে না। আর ব্রেনে যখন পাঠাইতে না পারে, তখন কি হয়, ব্রেনে ঠিক মতো ইনফরমেশন নিতে পারে না। তখন কি হবে, আমার পরিবেশটা মনে হবে ঘূর্ণয়মান হইতেছে। ঠিক আছে, একটা লাইন যেরকম, ইলেকট্রিক লাইন যেরকম ডিস্টার্ব হয়, তখন আমাদেরও ওই রকমভাবে ডিস্টার্ব হয়। তখন সে ঠিকমতো ভিউজটা নিতে পারে না, তখন সে ঠিকমতো ছবিটা নিতে পারে না। তখন কি মনে হয় এরকমভাবে ঘুরতেছে, এবং তার মধ্যে তখন কি ইমব্যালেন্স হয়। যখন দেখবে সে পরিবেশটা নড়তেছে অথবা সে নড়তেছে, তখন কি সে তার মধ্যে ব্যালেন্সটা থাকে না। ঠিক আছে, আমাদের যে কানের ইনার পার্ট আছে, ভিতরের পার্টটা আছে, আমাদের ওই কানের ওইখানে হচ্ছে এক ধরনের ফ্লুইড থাকে, এই যে এখানে লিখে দিচ্ছি যে ফ্লুইড প্রেশার বেড়ে যায়, এক ধরনের ফ্লুইড থাকে। তো ওই ফ্লুইডটা যখন প্রেশার বেড়ে যায়, তখন তার ইমব্যালেন্স হয়, সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। দেখবেন মাথা ঘুরাইলে আমরা ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারি না। কেন দাঁড়িয়ে থাকতে পারি না, এই যে ফ্লুইডের প্রেশারটা বেড়ে যায়। তখন কি হয়, হ্যাঁ, ওইটা কানের ইনার লেভেলে থাকে, অর্থাৎ কানের ভিতরের অংশে থাকে। তো ফ্লুইড প্রেশার যখন বেড়ে যায়, তখন দেখবেন যে যারা মাথা ঘোরানোর কথা বলে, তারা এক জায়গায় বসে পড়ে অথবা পড়ে যায়, অথবা মাথা এক সাইডে পড়ে যায়। তখন কি ওই ব্যালেন্সটা ঠিক থাকতে পারে না। আমাদের এই যে ফ্লুইডের কাজটা কি, ব্যালেন্স ঠিক রাখা। ঠিক আছে, বুঝতে পারছি? তখন কি ইমব্যালেন্স হবে, তখন কি ঘুরে ঘুরে পড়ে যাবে, এরকম হবে। এরপরে সোয়েটিং, পেশেন্ট ঘামতে থাকবে, পেশেন্ট কি হবে, সোয়েটিং হবে। ওই যে বললাম নার্ভ সিস্টেম ইমব্যালেন্স হয়, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স হলে কি সোয়েটিং গ্ল্যান্ডগুলো বেশি সিক্রেশন হয়, অর্থাৎ কি বেশি বেশি ঘামতে থাকবে। হিয়ারিং লস, ওই যে বললাম যে কানের সমস্যা হলে এই সমস্যা হয়, তার মানে কি হিয়ারিং লস, সে কানেও কম শুনবে, ফ্লুইড প্রেশার বেড়ে যাবে, কানের ফাংশনে ডিস্টার্ব হবে। বুঝতে পারছি? তাহলে তিনটার প্রেশারগুলো আমরা বুঝতে পারলাম। পেশেন্টের কি হবে, বমির ভাব হবে, বমি হয়ে যেতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, ইমব্যালেন্স, পেশেন্ট নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, নিয়ন্ত্রণ ঠিক থাকবে না, সোয়েটিং, পেশেন্টের ঘামতে থাকবে, এবং পেশেন্টের কানে সমস্যা থাকতে পারে, অর্থাৎ কানে সে কম শুনতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে রেয়ার কজ, সেটা হচ্ছে ফিভার, অর্থাৎ কারো জ্বর ভাব থাকতে পারে, সেটা ভাইরাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং ফিভারটা থাকবে লো গ্রেড ফিভার, অর্থাৎ কি জ্বর থাকবে কিন্তু জ্বরের মাত্রাটা কম, তো 99 100 ফারেনহাইট এরকম ভাবে জ্বর থাকবে, উচ্চ মাত্রায় জ্বর থাকবে না। বাটাইগাতে কখনো হাই গ্রেড ফিভার থাকে না। বুঝতে পারছি? জি স্যার। এটুকুর ভেতরে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসি, এগুলো তো আমরা রোগীর কাছে শুনলাম, আমরা নিজেরাও শুনলাম, একটা ডিসাইড আমরা করলাম ভার্টাইগো। এরপরে হচ্ছে কিছু ইনভেস্টিগেশন আছে, যেটা আমরা সরাসরি প্রয়োগের মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে তার ভার্টাইগো হয়েছে। যেমন এটা মোটামুটি জেনারেল এক্সামিনেশন করেই বোঝা যায়। এরপরেও কনফার্ম ডায়াগনোসিসের জন্য আরো আদার্স কোনো সমস্যা আছে নাকি বোঝার জন্য আমরা কিছু টেস্ট দিয়ে থাকি। সেটা কি ইনভেস্টিগেশন কি করি, যেহেতু আমাদের ব্রেনের সমস্যা হতে পারে, সে কারণে আমরা কি করতে পারবো, ব্রেনে একটা সিটি স্ক্যান করতে পারবো। ব্রেনে কি করব, একটা সিটি স্ক্যান হইতে পারবো। এরপরে ব্রেনের একটা এমআরআই করব। যদি সিটি স্ক্যানে আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে কি করি, এমআরআই করি। এরপরে হচ্ছে হিয়ারিং টেস্টটা করব। ওই যে বললাম কানের সমস্যা হলে এটা হতে পারে, এজন্য হিয়ারিং টেস্টটাও করব। এই তিনটা করব, যে এর সাথে ভার্টাইগোর সাথে অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা আছে কিনা। কারণ ওই যে বললাম এই কয়েকটা জিনিস ডিস্টার্ব হলে এগুলো হয়। তাহলে কি আমরা ব্রেনের জন্য কি করব, সিটি স্ক্যান অফ ব্রেন করব।
সিটি স্ক্যান অফ ব্রেনে অনেক সময় বোঝা যায় না, সেক্ষেত্রে এমআরআই করি এবং হিয়ারিং টেস্টগুলা করি, এই তিনটা টেস্টই করি। তবে আমরা রোগীর কাছে শুনেই এবং জেনারেল এক্সামিনেশন করেই ভাটাইগো নির্ণয় করতে পারি। তবে ভাটাইগোটা কেন হইতেছে সেটা নির্ণয় করার জন্য আর কিছু টেস্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে কি ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই এন্ড হিয়ারিং টেস্ট। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? গত ক্লাসে কিন্তু এগুলো ধরবো, হাইপো হাইপার, জি স্যার। ঠিক আছে, আইটিস, এগুলো সবকিছু ধরবো, এগুলো পড়া রইলো। জি এবার আসি আমরা ট্রিটমেন্টে। এরকম একটা রোগী পাইলাম, আমরা তাকে কি ট্রিটমেন্ট দিব? হুম? ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট বলতে ফোন আসছে আপনার।